এদিকে আবার চরম বিপদে পড়েছে ভারত। হঠাৎ ঘুরে গেল সকল ক্ষমতা। মাত্র 4 দিনে কলকাতা দখলের ডাক দিল সেনাপ্রধান। যে কোনো সময় শুরু হতে পারে ভারত বাংলাদেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ। এদিকে ভারতকে শায়েস্তা করার ঘোষণায় কাঁপছে নরেন্দ্র মোদী। হঠাৎ এত সাহস কোথায় পেল বাংলাদেশ? বাংলাদেশে হিন্দু বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। লাল চোখ দেখাচ্ছে বাংলাদেশ আমাদের, কিসের ভিত্তিতে দেখাচ্ছে? লাখো হরিণের লাফানো থামাতে এক বাঘের গর্জনই যথেষ্ট। বাংলাদেশের বাঘের মতো এক গর্জনেই হরিণের মতো ভারতের বুক কাঁপতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসকন ষড়যন্ত্রকে পুঁজি করে ভারতের নেতা, এমপি এবং মন্ত্রীরা বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল। বাংলাদেশকে উড়িয়ে দিবে, পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দিবে। এবার ভারতের অবস্থা খারাপ হতে চলেছে। সেই সাথে নরেন্দ্র মোদীর অবস্থা চরম লেভেলের খারাপ হবে। যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং চীন কিন্তু ফুলফিলভাবে সাপোর্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ভারত এবার ভালোভাবেই চিপায় পড়ে গিয়েছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। সেই সাথে যে ভিডিওর অংশ পেয়েছি, দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, আপনারা সেই ভিডিওগুলো বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম লাইভ নিউজ পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। লাল চোখ দেখাচ্ছে বাংলাদেশ আমাদের, কিসের ভিত্তিতে দেখাচ্ছে? লাখো হরিণের লাফানো থামাতে এক বাঘের গর্জনই যথেষ্ট। বাংলাদেশের বাঘের মতো এক গর্জনেই হরিণের মতো ভারতের বুক কাঁপতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসকন ষড়যন্ত্রকে পুঁজি করে ভারতের নেতা, এমপি এবং মন্ত্রীরা বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল। বাংলাদেশকে উড়িয়ে দিবে, পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দিবে, এমন হুঙ্কারও তাদের দিতে দেখা গিয়েছে। হরিণের মতো লাফালাফি করা ভারতকে এক গর্জনের মাধ্যমে কাঁপিয়ে দিল ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এবার বাংলাদেশ সেনাবাহিনী 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছে। বাংলাদেশের এই হুঙ্কারই যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে কলকাতার দাদাদের। এতদিন বাংলাদেশকে যুদ্ধের উস্কানি দিয়ে আসছিল ভারত। এবার বাংলাদেশের পাল্টা গর্জনে দাদাদের হাওয়া টাইট হয়ে গিয়েছে। কেন পশ্চিমবাংলার দাদারা বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তাদের 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি শুনে ভয় পাচ্ছে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকারও আমাদের সামনে টিকবে না, তারাও টিকবে না আমাদের সামনে। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে এই হাস্যকর দাবি করছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড উঠানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। দেখুন, সত্যি কথা বলতে গেলে দাবিগুলো শুনে না হাসি পাচ্ছে। আমি একবার সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাবো। অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, আমার একটা হিন্দির প্রবাদ মনে পড়ে গেল, খেয়ালি পোলাও। মানে কল্পনায় তুমি যদি পোলাও রান্না করো, যত খুশি ঘি ঢালতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। আমার খুব স্পষ্ট প্রশ্ন, অতনু, যে এই যে লাল চোখ দেখাচ্ছে বাংলাদেশ আমাদের, কিসের ভিত্তিতে দেখাচ্ছে? দেখো, এটা তো একদম বোঝাই যাচ্ছে যে দেশের মানুষকে বোকা বানিয়ে তাদের মধ্যে ভারত বিদ্বেষের জন্ম দেওয়ার জন্য পরিকল্পিতভাবে অবসরপ্রাপ্ত এই সেনাকর্তারা এই জিনিসটা করছেন। নাহলে এই অবসরপ্রাপ্ত সেনাকর্তারা যে সমস্ত কথাবার্তা বলছেন এবং প্রকাশ্যে বলছেন এবং যেভাবে বাংলাদেশের মানুষকে এই সমস্ত কথাবার্তা দিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন, এতে বোঝাই যাচ্ছে যে এটা মিথ্যা আস্ফালন ছাড়া কিছু নয়। এতদিন পশ্চিমবাংলা থেকেই বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে দখল করে নেওয়ার হুমকি আসছিল। ইসকন ষড়যন্ত্রের পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখ থেকেও এমন হুমকি শোনা গিয়েছে। তাদের হয়তো ধারণা ছিল বাংলাদেশের মতো ছোট দেশকে ভারত সহজেই হারিয়ে দিয়ে 1971 সালের মতো আবারও ঢাকার নিয়ন্ত্রণ নেবে। বাংলাদেশ সেনাবাহিনী যে কতটা সক্ষম তা ধারণাও নেই ভারতীয়দের। বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা জানিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী 4 দিনে কলকাতা দখল করে নিতে সক্ষম। ভারত যদি বাংলাদেশকে দুর্বল ভেবে দখল করার স্বপ্ন নিয়ে আক্রমণ করে, তাহলে 4 দিনের মাথায় কলকাতা এবং আসাম হারাবে ভারত। 17 কোটি বাঙালির মধ্যে যতদিন একজন বাঙালিও বেঁচে থাকবে, ততদিন ভারত বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে পারবে না। কে কে চান কলকাতা অবিভক্ত বাংলাদেশের অংশ হোক? কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে কৌশলে বাংলাদেশে পাঠানো অথবা বিশ্বের অন্য কোনো দেশে বন্দোবস্ত করে দিয়ে হলেও দায় মুক্তির পরিকল্পনা করছে ভারত। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন সৎভাই সুলভ হয়ে পড়ছে হাসিনাকে নিয়ে। একজন ব্যক্তি হাসিনার জন্য গোটা দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে না ভারতও, যে কারণে হাসিনা ইস্যুর দ্রুত সমাধানের পথে হাঁটার পরিকল্পনায় জোর দিয়েছে মোদী সরকার।
আতরের অতিথি এখন গলার কাটা। শেখ হাসিনাকে নিয়ে হঠাৎ করেই বিপাকে পড়েছে দিল্লি। না পারছে গিলতে, না পারছে ফেলতে। হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ভারত ভেবেছিল কিছুদিন পর তাকে অন্য কোথাও ব্যবস্থা করে দেওয়া যাবে, কিন্তু বিশ্বের কোনো দেশই হাসিনাকে জায়গা দিতে রাজি হয়নি। শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিয়েছেন, আবার এর বিপক্ষেও মত দিয়েছেন অনেকেই। আবার বাংলাদেশের ভেতরে যে এই মুহূর্তে পরিস্থিতির খবর আসছে, সেখানে দিল্লির কি করণীয় তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত রয়েছে। ৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনাকে ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছিল। তখন ভারতের প্রতি বাংলাদেশের মানুষের সহানুভূতিও ছিল, কিন্তু এবার হাসিনা জনগণের বিক্ষোভ আর রোষানলে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট হিসেবে খ্যাতি পাওয়া যে কোনো সাবেক সরকার প্রধানকেই যে দেশই আশ্রয় দিক না কেন, বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নেবে না, এটাই স্বাভাবিক। সুতরাং হাসিনা ইস্যুতে ভারতের বিশ্লেষকরাও স্পষ্টই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল মনে করেন বাংলাদেশের এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে, তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে। সে দেশে ভারতীয় স্থাপনা, ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরো বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরো বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি। দিল্লিতে রয়েছে ভিন্ন আরেকটি মতবাদ। ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও চুপচাপ হাত গুটিয়ে থাকে, তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত। এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে, যে ধাক্কা কয়েক বছর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশকে মোকাবেলা করতে হয়েছিল। সরকারিভাবে ভারত অবশ্য এখনো ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়েই এগুচ্ছে। কিন্তু এই পাল্টাপাল্টি যুক্তিতর্কগুলো ভারতকে যে প্রবল দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে তাতে কোনো সন্দেহ। এদিকে ভারত বাংলাদেশ উভয়ই চাইছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত করতে। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যকার যে বৈঠকগুলো স্থগিত হয়ে রয়েছে তা আবারও নিয়মিত ধারায় নিয়ে আসার বিষয়ে একমত দুই দেশ। কিন্তু আপাতত ভারত বাংলাদেশের সম্পর্কে কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। ঢাকা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। এদিকে প্রায় নেতাকর্মীদের সঙ্গে দিক নির্দেশনামূলক কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে শেখ হাসিনার, যা বাংলাদেশ মোটেই ভালোভাবে নিচ্ছে না। প্রতিবেশীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে শেখ হাসিনা দিল্লির কাছে মুখ্য। ভারতের থেকে এমন বার্তাই পাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নের সম্মুখীন ভারত। বিশ্ববাসী জানে, বাংলাদেশে হাজারো নিরস্ত্র মানুষ হত্যার হুমকি তাকে আশ্রয় দিয়েছে ভারত। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে স্থায়ীভাবে ভারতেই থাকতে হবে শেখ হাসিনাকে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর দিল্লি থেকে যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে হাসিনাকে আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালিয়েছিল মোদী সরকার। ভারতের চাওয়া ছিল রাশিয়ার আশেপাশের দেশগুলোতে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিশ্চিত। এমন দেশে দিল্লি শেখ হাসিনাকে পাঠাতে চায় যে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের খুব একটা তোয়াক্কা করে না, কিন্তু এখনো সেটি করতে পারেনি দিল্লি। হাসিনাকে নিয়ে এক প্রকার বিপদেই পড়েছে মোদী সরকার। বড় ভাই সুলভ হুমকি ধামকিতে কাজ না হওয়ায় অন্য পথে হাঁটার পরিকল্পনা করছে মোদী সরকার, এমনটাই শোনা যাচ্ছে ভারতীয় নানা মাধ্যম থেকে। তবে হাসিনাকে রাজনীতিতে ফেরাতে ভারতের নতুন পরিকল্পনা কতটা কার্যকর হবে সেটি সময়ই বলে দেবে। ভাই মোদির টেনশন তো দিন দিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাড়াই দিচ্ছে। মোদি কখন কি করে বসে ঠিক নাই। তার আশেপাশে লোকজন একটু বাড়াই রাখেন মোদির আশেপাশে। হ্যাঁ, মোদির আশেপাশে লোকজন বাড়াই রাখেন, যে কোনো সময় একটা হার্ট অ্যাটাকও করতে পারে অথবা নিজেই যাই হোক পরে যাওয়ার প্ল্যান করতে পারে। তার আশেপাশে লোকজন বেশি করে রাখেন। কারণ যে পরিমাণ চাপ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে বাংলাদেশকে কিছু মনেই করে নাই, যে বাংলাদেশকে ফুদিলে উড়ে যাবে, 10 মিনিট দখল করবে, হ্যান করবে, ত্যান করবে বলছে না। এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যে খেল দেখান শুরু করছে মোদিরে, মোদি যে কোনো সময় পাগল হয়ে যেতে পারে ভাই, বুঝতে পারছেন? পদত্যাগ করতে পারে। এই পেশা নেওয়ার মতো না যে পেশা দিচ্ছে। বলতে ছোট্ট একটা দেশ কি করবে না, ছোট একটা দেশই তো সব থেকে মাথা ব্যথার কারণ ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। আর বর্তমানে যে বাংলাদেশের যে প্রধান, সে তো আর ইন্ডিয়ার গৃহপালিত না। সে তো মনে করেন যে কি বলবো, যে গ্লোবাল সেলিব্রিটি, সে হয়েছে বাংলাদেশের প্রধান। এখন তার সাথে তো মোদি পারতেছে না, মোদি তো একদম চাওয়ালা। এই জন্য তো ময়ূক দাদা এই জন্য বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে না সরানো গেলে ইন্ডিয়ার মঙ্গল নাই। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায়, ভারতের মঙ্গল নেই। যাই হোক, তারা বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে ইন্ডিয়া শান্তিতে কিছু করতে পারবে না। এজন্য বলতেছে যে ইন্ডিয়ার মঙ্গল হবে না ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে। আপনারা জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার, কিন্তু ইন্ডিয়ানরা এসে বাংলাদেশে কাজ করে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হওয়ার কারণ আছে, বাংলাদেশের মেধাবীরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এরা ছোট কোনো কাজ করতে চায় না, এটা সরকারি চাকরির অপেক্ষায় ঘুরে, বড় চাকরির অপেক্ষায় ঘুরে। কিন্তু এই যে বাংলাদেশের যে জায়গাটা তৈরি হয়েছিল, জায়গাটা ইন্ডিয়া কিন্তু কাভার করছে। ইন্ডিয়ার 4 থেকে 5 লক্ষ অবৈধ আছে ইন্ডিয়ান বাংলাদেশে, এবং ইন্ডিয়া লিগেল ওয়েতে $5 বিলিয়ন প্রতি বছর নিয়ে যায়, লিগেল ওয়ে, একদম লিগেল। আর অবৈধভাবে কত নেয়? এই যে ইন্ডিয়ান যে 4 থেকে 5 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে, আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সিদ্ধান্ত নিয়ে নিছে যে একজন অবৈধ বিদেশে থাকতে পারবে না বাংলাদেশে। বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এখন বাংলাদেশে যারা অবৈধ কাজ করে ইন্ডিয়ান, ওদের ধরতে তার পুলিশের এত কষ্ট করতে হবে না, কারণ বর্তমানে বাংলাদেশিদের ভিতর যে পরিমাণ ইন্ডিয়ার প্রতি ঘৃণা চলে আসছে, বাংলাদেশিরা ইজি দেখাই দিবে, বলবে যে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়ান, এর ভিসা আছে কিনা চেক করেন, পুলিশে ধরাই দিবে। এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনার আশেপাশে যারা ইন্ডিয়ান আছে, আপনার সাথে কাজ করে, গার্মেন্টসে যেখানে কাজ করে, তার ভিসা আছে কিনা চেক করা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। এটা কথা মাথায় রাখবেন, কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার, এরা এসে বাংলাদেশ থেকে বাংলাদেশের ডলার নিয়ে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এখন এই রেড চালায়, বাংলাদেশের পুলিশ যদি রেড চালায় যে কার ভিসা নাই, দাদা কত বড় একটা ধাক্কা খাবে বলেন? কত বড় ধাক্কা খাবে একটা দেশকে? একজন ব্যক্তিকে যদি আপনি কোনোভাবে দুর্বল করতে চান, তার সাথে বুঝতে চান, তাহলে তাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দেন, তাহলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে ইন্ডিয়ার কলকাতা যে ঝামেলা তৈরি হয়েছে বাংলাদেশে যায় না, এই জন্য ব্যবসা যে পরিমাণ ধস নামছে, এখন যদি বাংলাদেশে তারা ইলিগাল কাজ করে, এদেরকে পাঠায় দেয়,
বুঝতে পারছেন মোদির উপর কত বড় চাপ আসবে? যেই মোদি যে তাদের দেশে টয়লেট করার জন্য $1.5 বিলিয়ন মনে করেন যে বিশ্ব ব্যাংকের কাছে ধার নেয়, তাহলে চিন্তা করেন যে মোদির জন্য $2-3 বিলিয়ন অনেক টাকা, এটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। মোদি এমনিতেই পাগল হয়ে যাবে ভাই। এসব জিনিস দেখার পরে মোদি পদত্যাগ করতে পারে, বলতে পারে আমার ভিক্ষা দরকার নাই, কুকুর টাকা আমি জায়গা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস মোদির শান্তিতে রাখবে না, ভাবসাবে তাই মনে হইতেছে। ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে এবং এটা শুরু হয়েছে। এখন আমরা পাকিস্তান থেকে আনছি, চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সরাসরি জাহাজ যোগাযোগ এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার, তারা যে চাণক্য নীতিতে চলে। তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও, তারপরে যদি তারা ভয় না পায় তখন বেইমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। তৃতীয় হলো দূর থেকে হুমকি তুমকি দেখাও যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। এই তিনটে জিনিসই কিন্তু তারা আলটিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই 1-1.5 মাসে। আর চতুর্থ যে জিনিসটা, যদি এই জায়গাতে ব্যর্থ হও তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো, এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। এ সময় গোলাম মাওলা রনি বলেন, ভারতের ইতিহাসে শুধু আছে হুমকি দামকি দেয়া, কিন্তু যুদ্ধ করে কিংবা কৌশল ব্যবহার করে কোনো দেশ দখল করেছে এমন কোনো রেকর্ড তাদের নেই, কিংবা তারা পারবেনও না। তিনি বলেন, বাংলাদেশের বেলা তাদের হুমকি দামকি দেওয়ার যে ব্যর্থ কৌশল ছিল সেটা করে এখন উপনীত হয়েছে সন্ধি করতে। এ সময় বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন মিস্টার রনি। বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুমকি তুমকি পর্যন্ত গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে। এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে এটা বাংলাদেশের বিষয়, কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে, এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কার সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না, কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক, এই আনরেস্ট যদি চলে, তাহলে সে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে, নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্ট যেটা 1971 সনের পরে আমরা করেছি, পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম, আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার চাইলে বিদ্যুৎ খাত, বিনিয়োগ চুক্তি, লোন সহ সকল কিছু অনায়াসে জাতীয়করণ করে নিতে পারবে। সে সকল বিষয়াদি বুঝতে পেরেই লেজ গুটিয়েছে ভারত। মোদী সরকারের অনেক ইতিহাস আছে বেহাপনার। এ সময় মোদী এবং শেখ হাসিনাকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন গোলাম মাওলা রনি। কাজী ডক্টর মোহাম্মদ ইউনূসের পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না, যদি পা ধরে কান্নাকাটি করে, এমনকি নরেন্দ্র মোদী চলে আসে। নরেন্দ্র মোদীর ইতিহাস, সে যেভাবে মজ্জু সরকার গঠন করার পরে তিনি একবার বেহায়ার মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে এবং তাকে অপমান করার জন্য মজ্জু চলে গেলেন চীনে, আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একেবারে শেষ অনুষ্ঠানটিতে, শেখ হাসিনা প্রাণত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে। তো নরেন্দ্র মোদী একবার বেহায়ার মতো জোর করে এখানে আসলেন, তার ফলে কি হলো, অনেকগুলো মানুষ যে হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো, অনেক মানুষ মারা গেল, 11-12 জন লোক মারা গেল, এবং যে মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল। তো এই হলো ভারতের বেহায়াপন। আবার যে এতটা বেহায়া হয়ে বাংলাদেশে এলো, কদিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তারা অপমান করে সেখানে এয়ারপোর্টে নিয়ে, দিল্লি মানে কলকাতাতে নিয়ে। আবার এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে এখান থেকে, সেই শেখ হাসিনাকে যদি ডক্টর ইউনূসের মানে যাকে বলা হয় ক্রোধ প্রশমিত করার জন্য, তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব। বৈঠকে বসেছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সেদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এই বৈঠকে অংশ নিতে মিশ্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজে ঢাকায় এসেছেন। শেখ হাসিনা পতন এবং ভারতে পলায়নের পর ভারতের মিডিয়ার যে আচরণ, এই আচরণটা আমি সত্যিই বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করি, বৈশ্বিক মিডিয়া স্টাডিজ যেসব জায়গায় আছে, জার্নালিজমের স্টাডি যেসব ডিপার্টমেন্ট আছে, প্রায় সব জায়গায় আছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ স্টাডির বিষয় পরিণত হবে। মানে একটা রাষ্ট্রের মেইন স্ট্রিম, এখন মেইন স্ট্রিমকেও সো কল বলবো, মিডিয়া কিভাবে একেবারে সামাজিক মাধ্যমের মতো একেবারে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বেসড, একেবারে যা তা রকম পপুলিস্ট হয়ে যা তা প্রচার করে, প্রসার করে, আলোচনা করে, তার একটা উদাহরণ হয়ে থাকবে। এটা বাংলাদেশের পাশের একটা গণতান্ত্রিক দেশ। আমরা অনেক আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, যেহেতু উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, সুতরাং পৃথিবীর যে কোনোখানে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার যখন পতন দেখি, সেটার ক্ষয় দেখি, সেটা আহত করে। সেটা হোক আমেরিকা, সেটা হোক ভারত, সেটা হোক ইটালি কিংবা হাঙ্গেরি, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ। নির্বাচিত পপুলিস্টও না, মোদিরা আসলে পপুলিস্টের মানে যে লিস্ট বা হাইয়েস্ট যে সীমা আছে সেটা পার হয়ে তারা ডেমাগগে পরিণত হয়েছেন। এই ডেমাগগরা কি করছেন সেটা একটা চমৎকার প্রদর্শনী, কিন্তু এগুলো দেখতে ভালো লাগে না। আমরা চাই পৃথিবীতে বিভিন্ন জায়গায় উদার গণতান্ত্রিক ব্যবস্থা আরো গ্রো করুক, এবং ভারতের মতো দেশে আরো জরুরি, কারণ এটা ভারতের মানুষের স্বার্থের জন্য যেমন দরকার, এর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি। ভারতের এই ফ্যাসিস্ট রাজনীতি বিজেপির আমাদের এই অঞ্চলে মেজর ক্রাইসিস তৈরি করতে পারে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই আলাপটা করছিলাম বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশ নিয়ে ভারতের 49 গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, রিউমার স্ক্যানারের একটা রিপোর্ট। এখানে প্রতিবেদনে বলা হয়েছে 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যম অন্তত 13টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। আমি একটু পড়ি কোন কোন গণমাধ্যমগুলো, আমি পড়ে রাখি, রেকর্ডটা থাকা দরকার।
রিপাবলিক বাংলা এরা সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে, ওর নামটা আমাদের নিশ্চয়ই জানা আছে, ওইদিকে যাচ্ছি না। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট, রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তক, এনডিটিভি, এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ওপি ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাও, ইন্ডিয়া.com, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আরটি ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন, G24, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, উইয়ন, ওয়ান ইন্ডিয়া, CNN নিউজ 18, দ্য ওয়ার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এই মুহূর্তে মাতৃভূমি, নিউজ 9, ক্যালকাটা নিউজ, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল, টাইমস নাও নিউজ, দ্য ওয়াল, নিউজ 24, পূবের কলাম, ট্রিবিউন ইন্ডিয়া, এএনআই ইন্ডিয়া ব্রডকাস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, TV9, লোকমত টাইমস, পিটিএসসি নিউজ, নিউজ এক্স, দ্য টাটভা, স্বরাজ্য, নিউজ বাইটস, ভাইবস অব ইন্ডিয়া ও বর্তমান পত্রিকা। নামগুলো পড়লাম, একটু লম্বা হলে এই রেকর্ডটা থাকা দরকার। এখানে মানে আমাদের ইন্ডিয়ার মানে যাদেরকে আমরা মেইন স্ট্রিম বলে কল্পনা করব প্রত্যেকে আছে, আপনারা খেয়াল করবেন। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে, যে খবরগুলোর কথা বলা হয়েছে এর বাইরেও আছে, এগুলো ভেরিফাই করা গেছে। আর সবকিছু আসলে ভেরিফাই করা সহজ হয় না, এটা ভেরিফাই করা গেছে। কি কি ধরনের গুজব? তার পদত্যাগের নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজে মানববন্ধন, অন্তর্বর্তী ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ফ্রান্সে পালিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি, এরকম চিন্ময় দাসকে নিয়েও নানান রকম ভুয়া খবর টবর আছে। এই হচ্ছে তাদের অবস্থা। আইনজীবীকে নিয়ে আমরা দেখেছি রিসেন্টলি তিনি আহত হয়ে গেছেন, এরকম নানান রকম খবরে ভরে আছে। আমরা একটা কথা বাংলাদেশ থেকে বলছি যে এগুলো এই পর্যায়ে চলে গেছে, কিন্তু ঝুঁকির জায়গাটা কিন্তু রয়ে গেল। আমি ভারতের বরং সাধারণ জনগণের মধ্যে যে মারাত্মক পোলারাইজেশন তৈরি হচ্ছে এইসব ভুয়া খবর দিয়ে, সেটার একটা রিবাউন্ড এফেক্ট আছে। কেন বলছি? যেমন ধরি আমরা অনেকগুলো মিডিয়া এই কাজটা করছে, 2-4টা করছে না, কিন্তু জনগণ যখন অ্যাজ এ হোল, মানে এটা এক অবিশ্বাস্য ব্যাপার, একটা কালেকটিভ হিস্টেরিয়ার মতো জনগণ এই সব খবরে কানেক্টেড হচ্ছে, রেজোনেট করছে, বিশ্বাস করছে, সেটা নিয়ে রিয়াকশন দেখাচ্ছে। ফলে যেটা ঝুঁকি তৈরি হয়, যে মিডিয়াগুলো তুলনামূলকভাবে একটু বেটার জার্নালিজম করতে চায়, একটু বেটার চলতে চায়, সেই মিডিয়াগুলোর জন্য এটা আসলে একটা বিরাট প্রবলেম তৈরি করবে, মারাত্মক প্রবলেম তৈরি করবে। কারণ সেও মিডিয়ার যে অ্যারেনা আছে তার মধ্যে টিকে থাকতে পারবে না। আমি আগেও বলেছি, একটু যোগ করতে চাই আবারও এখানে, সেটা হচ্ছে মিডিয়া তো একটা ব্যবসা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মিডিয়া মানে আমি জার্নালিজম, নিউজ মিডিয়ার কথা বলছি, সেটা পত্রিকা হোক, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, এগুলো আসলে প্রত্যেকটা ব্যবসা। সে দিনের শেষে জনগণের কাছে পৌঁছতে চায়, সে যে খবরে কানেক্টেড হবে সেটা সে মোটা দাগে দিতে চায়, কারণ এটার উপরে ডিপেন্ড করে তার বিভিন্ন আর্নিং। সে যদি প্রিন্টেড মিডিয়া হয় তার বিজ্ঞাপন আছে, তার পত্রিকা বিক্রি আছে, সে যদি ইলেকট্রনিক হয় সেখানেও বিজ্ঞাপন আছে, সেখানে আবার ভিউর প্রশ্ন আছে, কারণ এখন ইভেন প্রিন্টেড মিডিয়াগুলো তাদের ইউটিউব চ্যানেল তৈরি করেছে, সেগুলোরও তাদের এক ধরনের আর্নিং এবং বিজনেসের ব্যাপার আছে। ফলে এই বিজনেস যখন সংযুক্ত হয়েছে, কেউ যদি চায়, কেউ যদি মনে করে যে আমি একটু তুলনামূলকভাবে একটু বেটার জার্নালিজম করতে চাই, তার জন্য আসলে খুব কঠিন হয়ে যায়। এবং আরেকটা ঘটনা ওখানে ঘটে, সেটা হচ্ছে যখন চারদিকে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিয়ে ফ্লাডেড থাকে, তখন কেউ যদি মনে করে, কেউ যদি চায় একটু বেটার কোনো কিছু করবে, তার পক্ষে জেনুইন তথ্য পাওয়া কঠিন হয়ে যায়, এগুলো ভেরিফাই করাও কঠিন হয়ে যায়। সো ভারতের মিডিয়া অ্যাজ এ হোল যে জায়গায় পৌঁছে গেছে, যেভাবে অলমোস্ট কলাপস করেছে, যেমন সেটার সাইন আরও আগে থেকে আছে। যারা মোদির অধীনে মিডিয়া কোন জায়গায় গেছে তার প্রমাণ হলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এটা একটা সংস্থা যারা বিভিন্ন দেশের মিডিয়ার স্বাধীনতা নিয়ে প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে। 180টা দেশের ইন্ডেক্স করে তারা, এর মধ্যে বাংলাদেশ 165, ভারত 159, পাকিস্তান 152, ভারতের চাইতে এখনকার পাকিস্তান অন্তত ভালো অবস্থায় আছে। সো এইগুলো আছে। এছাড়াও আমরা দেখেছি পৃথিবীর কোন সব দেশে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট, তার মধ্যে ভারতের অবস্থান প্রথম। আর কি বলার বাকি আছে? সো সব কিছু মিলে ভারতের মিডিয়া যে জায়গায় পৌঁছে গেছে, এটা ভারতের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। ভারতের এখন পর্যন্ত গণতন্ত্রের চরম ক্ষয় আছে, মানবাধিকার লঙ্ঘন আছে, প্রেস ফ্রিডমের অভাব আছে। নির্বাচন ব্যবস্থাটা সোফার গত নির্বাচন পর্যন্ত দেখা গিয়েছিল মোটা দাগে ঠিক আছে, কিন্তু সেটাও কতদিন ঠিক থাকবে, আদৌ থাকবে কিনা, এই প্রশ্নগুলো আসলে এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। এবং আমাদের উচিত হবে এই প্রার্থনা করা বা কামনা করা যে ভারতের মিডিয়াগুলো গণতান্ত্রিক হয়ে উঠুক। এবং সেটাও আবার যখন বলছি, একই সাথে মনে হয় বিজেপির মতো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল যতদিন ক্ষমতায় থাকবে তাদের জন্য খুব কঠিন হবে। কারণ আমরা এটা খেয়াল করছি যে তার যখন জনগণকে তারা এভাবে পোলারাইজ করে ফেলতে পারছে নানান ইস্যুতে, তখন অন্য দলগুলোর মধ্যে একটা ঝুঁকি তৈরি হয়ে যায়, তাকেও একই রকম রেটরিক, একই রকম ন্যারেটিভ মাঠে নিয়ে আসতে হবে, না হয় তার রাজনীতি করা কঠিন হয়ে যায়। কিছুদিন আগে মমতা ব্যানার্জির ক্ষেত্রে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, যিনি
লিস্ট এটুকু বলেছিলেন কয়েকদিন আগে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, যদি উনি কেন্দ্রের সাথে অ্যালাইন করছেন, কিন্তু শেষে তিনি আবার এখানে জাতিসংঘে সোলজার পাঠানোর কথা বলছেন। সো এসব আলামত আছে এবং আমি মনে করি মিডিয়ার পোলারাইজেশনের কারণেই এই পরিস্থিতি অনেক বেশি ঘটছে। এটারও চমৎকার রিফ্লেকশন এই রিপোর্টটায় আছে। এখন আমাদের একটু দেখা দরকার আছে সামনে কি হবে, এবং বিশেষ করে ভারতের জনগণ যারা আছেন তাদের কাছে যদি আমরা আমাদের দিক থেকে আমাদের দেশে অন্তত কি হচ্ছে না হচ্ছে সেটার জেনুইন তথ্য পৌঁছে দিতে পারে, ভারতীয়রা যদি তাদের জায়গা থেকে অ্যাটলিস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, তাহলে হয়তো আস্তে আস্তে তাদের এই মানে মারাত্মক মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে খেলা বাণিজ্য, এটা বাণিজ্যে পরিণত হয়েছে, বিরাট বাণিজ্য, এগুলো হয়তো আস্তে আস্তে কিছুটা প্রতিরোধ করা যাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।